গল্পটি সম্পূর্ণই কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এবার গল্প শুরু করা যাক। এমপি কিম নামজনের একমাত্র ছেলে কিনা শেষমেশ একটা গ্রামের মেয়েকে বিয়ে করলো। প্রতিটা নিউজ চ্যানেল জুড়ে এই হেডলাইন শহরের মানুষের মুখে মুখে রটে গেছে। এমপির ছেলে জীবন জাঙ্কুক একজন অজপাড়া গায়ের সাধারণ মেয়েকে বিয়ে করেছে। লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে কিম নামজনের। হল রুমে গম্ভীর মুখে বসে আছেন সে। বাড়ির সবাই সেখানে উপস্থিত আছেন। কোথায় সেই ইডিয়টটা আমার মুখে চুলকানি লাগিয়ে কোথায় টোটো করে বেড়াচ্ছে? ডাকো ওকে। এই যে মেয়ে, কি জানো তোমার নাম? স্যার শান্তা। সে তুমি শান্তা হওয়ার পান্তা হও, বলে তোমার গুণধর স্যারটা কোথায়? ডাকো। ভয়ে কাচুমুচু হয়ে মেয়েটা বলল, আজ্ঞে স্যার, উনি তো আমায় কিছু জানাননি, ফোনটা অফ করে রেখেছেন। পাশে দাঁড়ানো কিম নামজনের স্ত্রী বিরক্ত মুখে বিড়বিড় করে বললেন, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার ছেলেকে সামলাতে পারে না, যত হুম্বি তম্বি সব আমাদের সাথে। আরএমের ছোট ভাইয়ের স্ত্রী জিনের কানে ফিসফিস করে বললেন, আপা, পরিস্থিতি তো ভালো ঠেকছে না। জাঙ্কুক বাসায় ফিরলে তো এলাহি কাণ্ড বেঁধে যাবে, ছাই হবে। ওনার ক্ষমতা আছে ওই ছেলেকে আটকানোর, হয়েছে একদম বাপের মতো। একটা কথা যদি শুনে কারো, আমার আর এসব ভালো লাগছে না, ধুর। আমি গেলাম রান্নাঘরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নাটক দেখলে তো আর পেট ভরবে না। জিন চলে গেল। বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিম নামজনের হম্বি তম্বি আর ভাষণ শুনতে লাগলেন। অন্যদিকে, কে রে, শুনলাম তোর বর নাকি তোকে বিয়ে করে পালিয়ে গেছে, তোর মুখটাও দেখেনি। তা কি এমন করলি যে বর বিয়ে করার সাথে সাথে তোকে ছেড়ে পালালো? নির্ঘাত ওর কোনো সমস্যা আছে, না হলে আগের পাত্রটাও বিয়ের আগের দিন বিয়ে ভেঙে পালালো, এটাও বিয়ে করে রেখে গেল। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওরা কি এমনি এমনি গেছে? মনে হয় এই মেয়ের কোনো দোষ আছে, না হলে বিয়ে করে বউকে নিয়ে যাওয়া তো দূরের কথা, বউটাও দেখলো না, শুধু কবর বলেই নাকি ভেগেছে শুনলাম। গ্রামের মহিলাদের এমন কটু কথা আর মেনে নিতে পারলো নাতে দৌড়ে রুমে ঢুকে দরজা আটকে দিল। পাশ থেকে তের মা বাবাও শুনছেন। ঘরে বসে দীর্ঘশ্বাস ফেললেন তারা। বাইরে কিছু মানুষ নিজেদের মতো কথাবার্তা বলে কিছুক্ষণ পর চলে গেলেন তারা। এখানে তাদের কাজ শেষ, এবার বাইরে গিয়ে সবার সাথে বসে আলোচনা করতে হবে। তের মা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমার মেয়েটার সাথে বারবার এমন কেন হয় বলো তো? এইটুকু মেয়ে আমার, আর কি কি সহ্য করবে? ওরা তো যন্ত্রণা যে আমার সহ্য হয় না। এইদিকে কেন করলেন এমন মিস্টার জাঙ্কুক? আমায় এভাবে কেন ঠকালেন? আমি তো আপনাকে আগে চিনতামও না, কেন এসে আমার এত বড় ক্ষতি করলেন? এটা আপনি ঠিক করেননি, এর মূল্য তো আপনাকে দিতেই হবে। আরএম চলে যায় সোজা জাঙ্কুকের অফিসে। কেউ তাকে ফোন দিয়ে জানিয়েছে জাঙ্কুক সেখানে আছে। আরএমের সাথে রয়েছে তার ছোট ভাই। জাঙ্কুক ল্যাপটপে কাজ করছিল আর একবার সামনের চেয়ারে গিয়ে বসে পড়ল। এই বেয়াদব, কোথায় ছিলে সারা রাত? আর কি কাণ্ড ঘটিয়েছ? লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না। মুখ দেখাতে না পারলে ঢেকে রাখো, প্রবলেম কোথায়? আমি মাস্কের ব্যবস্থা করে দিচ্ছি, তোমার আর মুখ দেখাতে হবে না। আরএম তার ভাইয়ের দিকে তাকিয়ে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, ওকে চুপ করতে বল, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। জাঙ্কুক শান্তাকে ডেকে বলল, ফ্রিজ থেকে কিছু বরফ এনে দাও তো ওনার মাথায়, ঠান্ডা হয়ে যাবে মাথা। জাঙ্কুকের বাবা চিৎকার করে উঠলেন, শান্ত হও তুমি, আমি কথা বলছি ওর সাথে। জাঙ্কুক, কি করেছিস তুই? তুই বিয়ে করেছিস? তাকে জিজ্ঞাসা করে। আর কি সেই মেয়ে? সে এখন কোথায় বা আছে? তাকে কোথায় রেখে এসেছিস? জানি না। জানি না মানে? তুই বিয়ে করেছিস, তোর বউ কোথায় তুই জানিস না? ফাজলাম করছিস? মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল আমার বন্ধুর ভাইয়ের সাথে, সে পালিয়ে গেল, তাই তাদের মান সম্মান বাঁচানোর জন্যই আমাকে বলির পাঠা হতে হলো। মেয়েকে আমি জানি না, মুখ দেখিনি। এই ইডিওটার কথা শুনেছিস? ও নাকি ওর বউয়ের নাম জানে না, তাকে নাকি দেখিনি। এই পান্তা, স্যার শান্তা, ওই একই হলো। তোমার স্যারকে সামলাও, নইলে এই ছেলের জন্য আমায় কোন দিন সন্ন্যাস নিতে হবে। শান্তা মিনমিন করে বলল, স্যার, আপনার ছেলে, আপনি জন্ম দিয়েছেন, আপনার কথাই শোনে না। আর আমি কোথাকার কে? তোমাকে সেক্রেটারি বানিয়েছে কোন গাধা? আগে আপনি। আল্লাহ, এদের সোজা করো, নইলে আমাকে উঠিয়ে নাও। কোন পাপের শাস্তি দিচ্ছ কে জানে? করেছিলেন কোন পাপ, যার জন্য নিজেও চলছেন, সাথে আমরাও। এই করে বলে উঠল শান্তা। এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো, এই শান্তা হচ্ছে জাঙ্কুকের সেক্রেটারি। এইদিকে তার মায়ের কোলে শুয়ে আছে। মা, আমি কালই ওই বাড়িতে যাব, ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমি আসছি মিস্টার জাঙ্কুক, আসছি আপনার কাছে, আমাকে দেওয়া এই আঘাতের বদলা নিতে আমি আসছি। তৈরি থাকবেন। পরের দিন
জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে। শান্তা রুমে পায়চারি করছে আর বিড়বিড় করছে। জাঙ্কুক চোখ বন্ধ রেখেই বলল, কি ব্যাপার, পেটে কৃমি হয়েছে নাকি? এমন ছটফট করছে কেন? আরে স্যার, থুকু স্যার, আপনি বুঝতে পারছেন না, আপনার চাচা বাসা থেকে কল দিয়েছিল, বলল আপনার বউ এসেছে। ভুরু জোড়া কুচকে এলো জাঙ্কুকের, সোজা হয়ে বসলো, গম্ভীর মুখে মাথা নাড়ালো। স্যার, কিছু তো বলুন। আরএম স্যার জানতে পারলে কি হবে? কি হবে তা ভেবে আমি কি করব? আমাকে এখন বের হতে হবে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কিন্তু স্যার, কাল রাতেও বাসায় যাননি, আজকেও যাবেন না? স্যার, আপনাকে বাসায় যেতে বলেছে। জাঙ্কুক শান্তার কথায় পাত্তা দিল না, টেবিলের উপর থেকে সানগ্লাসটা নিয়ে বেরিয়ে পড়লো। এইদিকে জাঙ্কুকের বাবা যখন রাতের বেলা বাড়িতে ফিরে, তখনই জানতে পারলো জাঙ্কুকের বউ এসেছে। সে সরাসরি তেকে সামনে ডেকে বলল, শোনো মেয়ে, আমি তোমায় স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলের আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। কেন, কী কারণে ও তোমায় বিয়ে করেছে আমি জানি না, জানতে চাইও না। আমি চাই না এই বিয়েটা লোকজন জানাজানি হোক। তার আগে আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। আপনি ডিভোর্সের ব্যবস্থা করলেই যে আমি সুর করে আপনার কথা মেনে ডিভোর্স পেপারে সাইন করে দেব, এমনটা আপনার কেন মনে হয় বলুন তো? এমপি কি নামজনের মুখের উপর কথা বলছো? মেয়ে, তোমার সাহস তো কম নয়। সাহসের দেখেছেন কি? আপনি যদি আমায় আপনার বাড়ির বউ হিসাবে স্বীকৃতি না দেন, যদি সবাইকে সেটা না জানান, তবে আমি নিজেই সবাইকে জানিয়ে দেব যে আপনার ছেলে আমাকে বিয়ে করে এখন অস্বীকার করছে। সে যে আমাকে বিয়ে করেছে তার সাক্ষী আমার গোটা গ্রাম। এখন কি করবেন আপনিই ভাবুন। তাহলে তুমি কি চাও? আমি চাই আপনি সবাইকে জানান আমি আপনার ছেলের বউ, তার সাথে আমার বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করুন। তবে হ্যাঁ, আমি আপনাকে এনশিওর করছি, আমি ঠিক 4 মাস পরে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব, কোনো কন্ডিশন ছাড়াই। কথা দিচ্ছ তাহলে? একদম। আমি কখনো কথার খেলাপ করি না, বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, তোমার চাওয়াই পূর্ণ হবে। তারপর কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ, সেটা চিন্তা করতে হবে না, আপনি যা চান সেটাই হবে, তবে সেটা 4 মাস পর। জিন বিরক্ত মুখে সোফায় বসে আছেন। রাত বাজে 2:30। ছেলের এখনো ফেরার নাম নেই। গত 2 দিন তাকে চোখে দেখেনি। আজকে শান্তাকে বারবার বলে দিয়েছে সে যেন বাসায় আসে, তার অপেক্ষায় বসে আছে। দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই জাঙ্কুক ঢলতে ঢলতে ভিতরে ঢুকলো। গা থেকে মদের গন্ধ ভেসে আসছে। জিন শাড়ির আঁচলে মুখ ঢাকলেন। তুই ড্রিঙ্কস করেছিস? জাঙ্কুক মুখ তুলে চাইল মায়ের দিকে, স্পষ্ট দেখতে পেল না। মাথা নেড়ে বলল, কই না তো, এই যে দেখো। বলি মুখ নিয়ে গেল জিনের সামনে। জিন আরও রেগে গেলেন। যা রুমে যা, খাওয়া দাওয়া তো লাঠে উঠেছে, আর যদি ফের এসব সাইপাস খাস, তোর একদিন কি আমার একদিন। জিন সার্ভেন্টকে ডেকে বলল, রহিম, তোর ছোট সাহেবকে ভেতরে নিয়ে যা তো। যে অবস্থা, একা একা তো দাঁড়ানোর শক্তিই নেই। সকাল 10টার দিকে। জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে। তে ব্যালকনিতে হাঁটাহাঁটি করছে। বেশ কিছুক্ষণ পর দরজায় টোকা পড়লো। তে দরজা খুলে দেখলো রোজি দাঁড়িয়ে আছে। নিচে চলো, বড় মা তোমায় ডাকছে। এই রোজি হচ্ছে জাঙ্কুকের চাচাতো বোন। তে সম্মতি নাড়িয়ে নিচে চলে গেল। জাঙ্কুকের মা তের হাতে কফি ধরিয়ে বলল, যাও মা, এটা তোমার বরকে দিয়ে আসো। জিনের কথাতে অবাক হয়ে গেল। কি হলো? এমন করে কি দেখছো? দেখো, ভুল করে হোক আর যেভাবেই হোক, বিয়ে তো তোমার আমার ছেলের সাথেই হয়েছে। তুমি তো এখন আমার বৌমা, তাই এই দায়িত্বগুলো তো তোমাকেই পালন করতে হবে। যাও যাও, ও ঘুম থেকে উঠেই কফি চাইবে, না পেলে রাগ করবে। জলদি যাও। তেকে আর কিছু বলতে দিল না জিন, জোর করে পাঠিয়ে দিল। তে জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ালো। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে তার। ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। কিছুক্ষণ ইতস্ত করে মন স্থির করলো ঘরে ঢুকবে সে। বেশি দিন তো নয়, শুধু 4টা মাস। তারপর তো তাকে এসব করতে হবে না। ঘরে ঢোকার আগে ওড়না দিয়ে মুখটা ঢেকে নিল সে। ঘরে ঢুকতেই দেখলো জাঙ্কুক বেডের উপর হয়ে শুয়ে আছে। কফির মগটা টেবিলের উপর রাখলো। তে জাঙ্কুকের কাছে গিয়ে তার পিঠে হাত রেখে আস্তে আস্তে বলল, শুনছেন, আপনার কফি এনেছি, উঠুন। কথা শেষ করতে পারলো না তে। জাঙ্কুক ওর হাত ধরে হ্যাঁচকা টানে ফেলে দিল নিজের উপর। তে হতভম্ব হয়ে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখে মুখে তখনও ঘুম। সে আধখোলা অবস্থায় চাইল তের দিকে। চুপ, শান্তিতে ঘুমাতে দাও, বিরক্ত করো না। তে জাঙ্কুককে ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। ক্ষিপ্ত মেজাজে বলল, লজ্জা করে না আপনার? এভাবে একটা অজানা মেয়েকে স্পর্শ করেন, এটা কি ধরনের অসভ্যতা? জাঙ্কুকের ঘুম ঘুম ভাব পড়ে গেল। সে উঠে বসে তের দিকে কিছুক্ষণ চেয়ে তারপর বলে উঠল, কে তুমি?
আমার বাড়িতে এসে আমার রুমে দাঁড়িয়ে আমার সভ্যতা শেখাচ্ছ? ভদ্রতা সভ্যতা না জানলে আমাকেই শেখাতে হবে। জাঙ্কুক উঠে দাঁড়ালো, একটু একটু করে এগিয়ে যেতে থাকলো তেয়ের দিকে। তে পিছিয়ে যেতে লাগলো। জাঙ্কুক ওর হাত চেপে ধরলো দেয়ালের সাথে, চোখ দুটো দিয়ে খুব ভালো করে পরখ করতে লাগলো তেকে। জীবন জাঙ্কুককে তুমি সভ্যতা শেখাবে? তোমার মতো মেয়ে আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, আর তুমি আমার রুমে এসে আমার ভদ্রতার পাঠ পড়াচ্ছ? গেট আউট অফ মাই রুম। ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল তেকে। তে বাইরে আসতেই দরজাটা আটকে দিল। হাতটা এখনো জ্বলছে, মানুষ নাকি দ্রুত এত জোরে কেউ চেপে ধরে? রাগে গজগজ করতে লাগলো তে। আমার বয়ে গেছে তোর রুমে ঢুকতে, নিজেকে কিভাবে কে জানে। একটু অপেক্ষা করুন মিস্টার জাংকুক, আপনার এই দম্ভ আমি যদি না ভাঙতে পারি তবে আমার নাম তে না। এত অহংকার আপনার, সব ভেঙে চূর্ণ করে দেব। অফিস রুমে জাংকুক অফিসে বসে কাজ করছে। শান্তা আসেনি এখনো। দরজায় ঠকঠক আওয়াজ হলো। জাংকুক মুখ না তুলেই বলল, কামিং। লিজা রুমে ঢুকে হাতে রাখা পার্সটা ছুঁড়ে ফেলে দিল জাংকুকের দিকে। জাংকুক হতচকিত হয়ে বলল, শান্তা, এটা কি তুমি? তোমার সাহস কি করে হলো আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করার? জাংকুক সোজা হয়ে বসলো, দেখলো এটা লিজা। নির্লিপ্ত কণ্ঠে বলল, তাকে ভালো লেগেছে তাই বিয়ে করেছি। জাংকুক, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি অলরেডি আমার সাথে এনগেজড। অন্য কাউকে বিয়ে করতে পারো না তুমি। বোকামি, তোমার কোনো আইডিয়া নেই এই জীবন জাংকুক কি করতে পারে। আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, তুমি ভুলে যাচ্ছ। ছোটবেলার স্মৃতিশক্তি প্রখর হওয়ায় পুরস্কার পেয়েছি আমি, আর তুমি বলো আমি ভুলে যাচ্ছি? আমার স্মৃতিশক্তি দুর্বল। দিস ইজ ভেরি ব্যাড। লিজা জাংকুক বলে চিৎকার দিয়ে উঠল। জাংকুক পাশ থেকে একটা সাদা পেপার তুলে নিল, তারপর সেটা লিজার মুখে ঢুকিয়ে দিল। আমার সামনে চিৎকার নয়, উচ্চ স্বরে কেউ আমার সাথে কথা বলুক সেটা আমার পছন্দ নয়। গলা নামিয়ে লিজাকে ধাক্কা দিয়ে জাংকুক রুম থেকে বেরিয়ে গেল। এরপর কেটে গেল কিছু সময়। লিজা সেখান থেকে চলে গেল। স্যার, লিজা ম্যাম বারবার আমায় ফোন দিচ্ছে, জিজ্ঞাসা করছে আপনি কোথায় কি করছেন। কি বলবো ওনাকে? বলবো আমি পটল তুলছি, এখন যেন বিরক্ত না করে। পটল? স্যার, পটল না বলে কুমড়ো বলি। কুমড়ো আমার অনেক পছন্দের। শুধু কুমড়ো কেন, ঢেঁড়স, লাউ, বেগুন সব বলে দাও। আচ্ছা স্যার। অতবার শান্তা মেয়েটা লিজাকে একই রিপ্লাই করে ফোনটা নিজের স্যুটের পকেটে রেখে দিল। আচ্ছা স্যার, আপনি কি দেখে মেয়েকে বিয়ে করতে চান বলুন তো? একে তো আমার একদমই সহ্য হয় না। কি করি বলো? আমি আর কি নিজে থেকে বিয়ে করতে চাই? আমাকে তো জোর করে বিয়ে করাতে চাচ্ছে বাবা। বাই দ্য ওয়ে স্যার, পরশু কিন্তু আপনার বউ ভাত। আইএম স্যার বলেছেন আপনাকে সেদিন ওখানে থাকতেই হবে, অন্য কোনো কাজ রাখা যাবে না। তাই আমি পরশু দিনের সব মিটিং ক্যান্সেল করে দিয়েছি। হোয়াট? এগুলো আগে আমায় কেন জানাওনি? আমাকে জিজ্ঞাসা না করে মিটিং ক্যান্সেল করে দিয়েছো কোন সাহসে? শান্তা ভয়ে ভয়ে বলল, আরএম স্যার আমায় এটা করতে বলেছেন। তুমি আমার সেক্রেটারি নাকি আরএম স্যারের? তাহলে তুমি আরএম স্যারের অর্ডার ফলো করো কোন সাহসে? হাতের কাছে রাখা ফাইলটা ছুঁড়ে ফেলে দিল জাংকুক। কেঁপে উঠল শান্তা। স্যার, ভুল হয়ে গেছে, গাড়ি বার করো, বাসায় যাব। কিছু সময়ের মধ্যেই বাড়িতে ঢুকে পড়ল জাংকুক। সামনে রাখা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ঝনঝন আওয়াজে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তেই। জাংকুকের মা আর চাচি দুজনেই রান্নাঘর থেকে ছুটে এলেন। কি হয়েছে বাবা, অমন করছিস কেন? তোমার গুণধর বর কোথায়? কি হচ্ছেটা কি? উনি তোর বাবা হন। উনি কোথায় এখন সেটা বলো। অফিসে আছে। আর কোথায় থাকবে? উনি আমাকে জিজ্ঞাসা না করে আমার রিসেপশনের আয়োজন করেছে কেন? হ্যাঁ করেছে, তাতে কি সমস্যা? বিয়ে যখন হয়েছে নিয়ম তো পালন করতেই হবে। আমি মানি না এই বিয়ে। উকিল আঙ্কেলের সাথে কথা বলো, ডিভোর্সের ব্যবস্থা করো। জাংকুক, মানিস না তাহলে বিয়ে কেন করেছিস? মেয়েটা কি তোকে জোর করেছিল বিয়ে করতে? বিয়ে করেছিস, এবার তোকে ওর সব দায়িত্ব নিতে হবে। বিয়েটা কি ছেলে খেলা পেয়েছিস? যখন ইচ্ছা হবে করবি, যখন ইচ্ছা হবে ডিভোর্স দিবি। কি ভেবেছিস তুই? জাংকুক বিড়বিড় করে বলল, বিয়ে কি সাধে করেছি? ওই গোলামের পুত্র যদি একবার হাতের কাছে পাই, ঝামেলা বাঁধাবে ওর ভাই, আর সেটা ঘাড়ে করে বেড়াবো আমি। মগের মুল্লুক নাকি? আমার কথা স্পষ্ট শুনে রাখ, ওই মেয়ে আমার বাড়ির বউ হবে। ও বাড়ির বউ হবে আর আমি কি এই বাড়ির কাজের লোক? বাবা, অন্য একটা মেয়ে আসতে না আসতে দেখি সব রং পাল্টে ফেললেন। আমি কি নদীর জলে ভেসে এসেছি? কথাগুলো বলতে বলতে বাড়িতে ঢুকলো লিজা। জিনের মুখটা কালো হয়ে গেল। এই ইঁদুরমুখী মেয়েটাকে তার একদমই সহ্য হয় না। শুধু স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে এতদিন সহ্য করে গেছেন, কিন্তু আর নয়। তুমি কোথা থেকে ভেসে এসেছো?
সেটা তো আমি জানি না মা, তবে এটা জানি যে আমার ছেলের এখন বিয়ে হয়ে গেছে, ওর একটা বউ আছে। মা হয়ে আমার যেটা দায়িত্ব আমি সেটাই পালন করছি এখন। জাঙ্কুক চিৎকার দিয়ে বলে উঠল, বিয়েটাই যখন মানি না তখন এসব কিসের নিয়ম? কোনো নিয়ম পালন করব না আমি। জাঙ্কুক উপরের দিকে চলে গেল। পেছনে লিজা যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কুকের চাচি লিজার হাত চেপে ধরলেন। এ কি মা, কি করছো? ওরা স্বামী স্ত্রী, ওদের কথার মাঝে তোমার যাওয়াটা কি ভালো দেখায় বলো? লিজা আর কোনো কথা বলল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে পাশে রাখা সোফায় বসে পড়ল। এশারের নামাজ পড়ে সবে মাত্র উঠে দাঁড়িয়েছিল, এমন সময় জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে হকচকিয়ে গেল সে। জাঙ্কুক উচ্চ স্বরে দরজা ধাক্কাচ্ছে আর চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলতে থাকে। এই মেয়ে, দরজা খোলো, এক্ষুনি দরজা না খুললে কিন্তু ভেঙে ফেলবো। তে বিরক্ত মুখ নিয়ে দরজার সামনে গেল। দরজা না খুলে এক পাশ থেকে বলল, কি বলার বলুন, এখন দরজা খোলা যাবে না। ইটস অ্যাবসলিউটলি রিডিকুলাস। ঠিক আছে, দরজা খুলতে হবে না। তুমি ওখান থেকে আমার প্রশ্নের জবাব দাও। তুমি বাবাকে কি বলেছো? কেন, আপনি জানেন না? হাউ স্টুপিড! জানলে কি তোমাকে জিজ্ঞাসা করব? বলো, কি বলেছো তুমি ওনাকে? বউ ভাতের আয়োজন করতে বলেছি। বিয়ে হয়েছে, বউ ভাত হবে না, সেটা কি ভালো দেখায় বলুন? তোমার সাহস কি করে হয় মেয়ে? বাকি কথা বলার আগে তে উত্তর দিল, কারণ আমি আপনার বউ, মানি না তোমাকে, আমি আমার বউ বলে মানি না। শখ করে বিয়ে করিনি তোমায়, আমার বন্ধুর কথায় করেছিলাম। আর তার আর তোমার দুজনের সম্মান বাঁচাতে। কে বলেছিল আপনাকে আমার সম্মান বাঁচাতে? আমি বলেছিলাম আপনার দয়া আমি চাই না, তবু আপনি দয়া করেছেন আমার উপর, তাই ঋণ শোধ করতে এলাম আপনার। অনেক উপকার করেছেন না আমার, তার প্রতিদান নেবেন না? তা হয় বলুন? রিয়েলি স্টুপিড মেয়ে, তোমার কোনো ধারণা নেই আমি কি কি করতে পারি। আপাতত তোমার এসব ছেলে মানুষের দেখার সময় নেই। যা ইচ্ছে করো, যত ইচ্ছা উড়ে নাও, তারপর কি করে তোমার ডানা ছাড়তে হয় সেটা আমার জানা আছে। আচ্ছা, তবে তো বলবো, আপনিও আমাকে চেনেন না, আমিও সহজে হার মেনে নেওয়ার মতো মেয়ে নয়। খুব শীঘ্রই ডিভোর্স পেপার নিয়ে উকিল আঙ্কেল আসবে, তার আমি না করে তাদের সাইন করে দেবে। এত জলদি কিসের মিস্টার জাঙ্কুক? সবই তো বিয়ে হলো, এখনো কত কিছু হওয়া বাকি। হোয়াট ডু ইউ মিন বাই কত কিছু হওয়া বাকি? তোমার সাথে আমার কিছুই হবে না। তোমার মতো একটা গ্রামের মিডল ক্লাস মেয়েকে আমি আমার বউ হিসাবে মেনে নিব, সেটা তুমি ভাবলে কি করে? তোমার আমার পাশে দাঁড়ানোর যোগ্যতাও নেই। এটাই ভালো হবে, নিজের লিমিটে থাকো, বেশি উপরে উঠতে যেও না মিস্টার জাঙ্কুক। আমি আমার লিমিট খুব ভালো করেই জানি, আপনি বরং আপনাকে নিয়ে ভাবুন। সহজরে দরজা একটা লাথি মারল জাঙ্কুক। এই পাশ থেকে কেঁপে উঠলতে গট গটিয়ে নিচে নেমে গেল সে। শান্তা জাঙ্কুকে আসতে দেখে ছোট তার পিছু পিছু। জিন তাকে আটকাতে চেয়েও পারলেন না, বুঝলেন ছেলের মাথা এখন গরম হয়ে আছে। লিজা উঠে জাঙ্কুককে আটকাতে চাইল। জাঙ্কুক, কি হয়েছে, এত রেগে আছো কেন? নিশ্চয়ই ওই আনকালচার মেয়েটা কিছু করেছে। অশিক্ষিত মিডল ক্লাস একটা মেয়ে, তুমি কিন্তু একদম মুখে প্রশ্রয় দেবে না। এর মতো মেয়েরা প্রশ্রয় পেলে একদম মাথা জোরে বসে বউ ভাতের আয়োজন করবে, লোকজনকে জানাবে যে ও তোমার বউ। যত সব বড়লোক ছেলে পেয়ে ঘাড়ে চড়ে বসেছে, একদম পাতা দেবে না ওসব থার্ড ক্লাস মেয়েদের। জাঙ্কুক ওর দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, ম্যানার্স শেখনি? তোমার বড়লোক বাপ তোমার এটা শেখায়নি যে স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপারে নাক গলাতে নেই? ও আমার বিয়ে করা বউ, ওকে আমি পাত্তা দেবো কি দেবো না, মাথায় করে রাখবো না পায়ের নিচে রাখবো, সেটা আমার বিষয়। তোমাকে এর মাঝে কথা বলতে কে বলেছে? আমি তোমার হবু বউ জাঙ্কুক, ছিলে হবু বউ, কিন্তু এখন নেই, এখন আমি বিবাহিত। জাঙ্কুক লিজাকে ঠেলে সামনে থেকে সরিয়ে দিল। জাঙ্কুক চলে যেতেই জিন আর জিহব মুখ টেপে হাসলেন। পরের দিন সকালবেলা সকাল থেকে বাড়ি জুড়ে হইচই পড়ে গেছে। এমপি কিম নামজনের ছেলের বউ ভাতের অনুষ্ঠান বলে কথা। গত রাত থেকেই আয়োজন শুরু হয়েছে। জাঙ্কুক এখনো বাড়ি ফেরেনি। জিন বারবার জাঙ্কুককে কল দিচ্ছে, রিং হওয়ার পর ফোন বন্ধ বলছে। আপা, কি হয়েছে? জাঙ্কুক এখনো কি ফোন তুলছে না? তাহলে শান্তাকে কল দিন। করেছিলাম কল, ফোন ধরেনি। নিশ্চয়ই ওই বাদরটা ফোন ধরতে দেয়নি। তাহলে এখন কি করবে? গেস্টরা তো আসতে শুরু করেছে, সবার সামনে নাক কাটা যাবে না তো? জানি না আমি, এই এক ছেলেকে সামলাতে সামলাতে আমার মাথার ঘাম ছুটে গেছে। আর নিজের মেয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। জিন সেখানে যেতেই ফোনটা রেখে তার দিকে ফিরলেন। কি হয়েছে? মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? তোমার ছেলে ফোন ধরছে না, শান্তা সেও ফোন তুলছে না, দুটো একসাথে মরেছে নাকি? চুপ করো তুমি, সব সময় মুখে অলক্ষণে কথাবার্তা। ভালো কথা তোমার মুখ দিয়ে বের হয় না? তোমার ছেলের জন্য এর চেয়ে ভালো কথা আর বের হয় না। যে ছেলে বানিয়েছো
কোনো ভালো কাজ করে যে ভালো কথা বের হবে। এরপর কেটে গেল কিছু সময়। জিন এক সময় কল করতে করতে জাংকুককে ফোনে পেল। বিয়েটা কি তুই ছেলে খেলা পেয়েছিস? এদিকে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, সবাই এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। আর তুই আসতে পারবি না এখনো? কি শুরু করেছিস? আমি কিচ্ছু শুনতে চাই না। তুই কোথায় আছিস, কি করছিস আমি জানি না। আগামী 1 ঘন্টার মধ্যে তোকে আমার চোখের সামনে দেখতে চাই। সম্ভব না, আমি ব্যস্ত আছি। তুই তখন এদিকেই আসছিল। সে এগিয়ে গিয়ে জিনের হাত থেকে ফোনটা নিল। হ্যালো মিস্টার জাংকুক। অপরিচিত কণ্ঠ পেয়ে জাংকুক একটু হকচকিয়ে গেল। সে জিজ্ঞাসা কণ্ঠে বলল, কে? নিজের বউয়ের কণ্ঠ চিনতে পারছেন না? দিস ইজ ভেরি ব্যাড। লোকেশনে কি বলবে বলুন তো? তুমি মায়ের ফোন কেন নিয়েছো? আমি তোমার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড নয়। ফোনটা মাকে দাও। আপনি ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড নন, আই ডোন্ট কেয়ার। অনুষ্ঠান শুরু হতে 1 ঘন্টা 25 মিনিট বাকি। ঠিক সময় যেন আপনাকে এখানে পাই। ওয়েট এ মিনিট। তুমি কি আমায় অর্ডার করছো? তোমার দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। কি যে বলেন না, এইটুকুতে অবাক হলে হবে? এখনো তো পুরো সিনেমা বাকি। বাহ, ডায়লগ বাজিতে তো একেবারে ফার্স্ট ক্লাস দেখছি। জি জি, তবে শুধু ডায়লগই দেই না, কিন্তু কাজও করে দেখাই। এই যে যেমন এখন আপনার খুব মূল্যবান একটা জিনিস আমার হাতে আছে। আপনার সামনের মিটিংয়ে কিছু অতি জরুরি কাগজপত্র আপনার রুমেরই ড্রয়ারের একটি সবুজ ফাইলে পেয়েছি। এখন কিন্তু আমার মনে হচ্ছে এগুলো আপনার জন্য তেমন গুরুত্বপূর্ণ না। তাই আমি ভাবছিলাম এগুলো দিয়ে কী করা যায়। আচ্ছা, পুড়িয়ে ফেলবো নাকি ডাস্টবিনে ফেলে দিব? কোনটা হলে ভালো হবে বলুন তো? স্টপ। এগুলো কি তোমার খেলার জিনিস মনে হয়? এক্ষুনি রাখো ওগুলো। পেপারসগুলোর যদি কিছু হয় তোমাকে কিন্তু আমি... কি করবেন? জাঙ্কুক হ্যালো বলে কিছু বলতেই যাবে, এর আগে টেলিফোনটা কেটে দিল। জিন হেসে বলল, তুমি তো ভারী দুষ্টু মেয়ে। আর হ্যাঁ, এটাতে কাজ হবে তো? হবে হবে, এতেই হবে। ফাইলের জায়গায় আছে, একটু ঠপ দিলাম। এবার দেখো তো আমার ছেলে সত্যি ছুটতে আসবে। আমি ওনার রুমে গিয়ে ফাইলটা খুঁজে পেয়েছিলাম। ফাইলের উপর লেখা ছিল কনফিডেন্সিয়াল। তখনই বুঝেছি এই ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। এই না হলে আমার বৌমা। এখন যাও, গিয়ে রেডি হয়ে নাও, আমি এদিকটা গিয়ে সামলাই। সন্ধ্যা হয়েছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অতিথিদের সাথে বাড়ির সবার আলাপচারিতা পর্ব চলছে। প্রেস, মিডিয়া, বাড়ি ভর্তি মানুষজন। তিনি একবার ঘরের দিকে তাকাচ্ছেন, আর একবার সদর দরজার দিকে। বার কয়েক এমন করতে করতে অবশেষে বিরক্ত মুখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলে হয়তো আসবে না, তার ইচ্ছেটাও পূরণ হবে না। হাত ছেড়ে দিয়ে জায়গা উঠতে যাবেন, ঠিক তখনই জাঙ্কুক এলো সদর দরজা দিয়ে। জাঙ্কুক এসে এদিক ওদিক না তাকিয়ে সোজা উপরে উঠে গেল নিজের ঘরে। জিনও গেল তার ছেলের পিছু পিছু। রুমে ঢুকতেই দেখলো জাঙ্কুক বেডের উপর বসে আছে, 2 হাতে খামচে ধরে আছে বেডের চাদর, পুরো জোড়া কুচকে আছে। যাক বাবা, ভালো হয়েছে তুই এসেছিস। যা এবার ছটপট তৈরি হয়ে নে দেখি, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক উঠে দাঁড়ালো। ওই মেয়েটা কোথায়? কোন মেয়ে? ও, তোর বউয়ের কথা বলছিস? সে তো তার ঘরেই আছে, কিন্তু কেন বলতো? ওকে দেখতে ইচ্ছে করছে বুঝি? তা তোরই বউ, মন চাইলেই দেখতে পাবি, এত তারা কিসের? বলি আবার মুখ টিপে হাসলেন জিন। জাঙ্কুক আর কিছু বলল না, সে জানে এখন কিছু বলেও লাভ নেই। বাড়িতে যখন এসে গেছে তখন না চাইলেও তাকে এই নিয়ম পালন করতে হবে। মনে মনে সে মন করলো, কে শাস্তি দেবে সে। কিছু সময়ের মধ্যেই জাঙ্কুক অনুষ্ঠানে রেডি হয়ে আসলো। সে একটা ওয়াইনের গ্লাস নিয়ে অন্যদিকে চলে গেল, কিন্তু হঠাৎই থেমে গেল সে। কোনো শব্দ বের হচ্ছে না, আর হাত থেকে ওয়াইনের গ্লাসটা টপ করে মেঝেতে পড়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল সাথে সাথে। পা যেন তার ওখানে আটকে গেছে, শক্তি নেই সেখান থেকে নড়ার। চোখ দুটো আটকে গেছে। সিঁড়ি বেয়ে নেমে আসে একটা মেয়ের দিকে। না না, মেয়ে নয়, এ তো পরী। কালো শাড়ি পরা একটা পরী নেমে আসছে সিঁড়ি বেয়ে। জাঙ্কুকের হাত অটোমেটিক তার বুকের বাঁ পাশটায় চলে গেল। হৃৎপিণ্ডটা কি অস্বাভাবিকভাবেই না লাফাচ্ছে। সেও কি বুঝে গেছে জাঙ্কুকের শক্ত মনটা আজ ভেঙেছে? এমন কেন লাগছে তার? তে এক পা করে যত কাছে আসছে, জাঙ্কুকের বুকের ধূপকানিটা তত দ্রুত গতিতে বাড়ছে। তার আশেপাশের কোনো খেয়াল নেই। সবাই যে অবাক চোখে তার এই কাণ্ড দেখছে, সেদিকে তার বিন্দু মাত্র নজর নেই। সে তো চেয়ে আছে এক পরীর দিকে, যার ডানা নেই, কাজল কালো দু চোখে আছে সমুদ্রের মতো গভীরতা। তার অতল গহ্বরে জাঙ্কুক তলিয়েছে। তাকে কি আর বাঁচানো সম্ভব হবে? রোজি তেকে এনে দাঁড় করালো জাঙ্কুকের সামনে। জাঙ্কুক শুধু নিষ্পলকভাবে চেয়ে আছে। তে এসে মৃদু আওয়াজে গলা ছাড়িয়ে দিল, জাঙ্কুক সাহেব কোথায় হারালেন? জাঙ্কুক রেসপন্স করলো না। তে মৃদু ধাক্কা দিল তাকে। জাঙ্কুক এবার নড়ে চলে উঠলো। তে মুখ টিপে হেসে বলল, কি ব্যাপার, আজ কি হলো? আমাকে চোখের সামনে দেখেও এভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন? রাগ হচ্ছে না আমার উপর?
আপনাকে যে মিথ্যা বলে নিয়ে এলাম, ও গো অপরূপা, যা দেখালে আজ, তাতে তোমার আগামী 7 জন্মের ভুল সব মাফ। তে অবাক কণ্ঠে বলল, কি বললেন? মুখ দিয়ে আজ এত মধু ঝরছে যে, হলোটা কি আপনার? তুমি জানো? আমি কি জানি? আর কিভাবে বা জানবো? তুমিই তো জানবে, এছাড়া আর কে জানবে বলো? কি সব বলছেন তখন থেকে? জাঙ্কুকের চোখ পড়লো তে শাড়ির দিকে। সে ভালোভাবে খেয়াল করে বলল, কালো শাড়ি, বাহ বাহ, আমার সাথে ম্যাচিং করে পরেছ নিশ্চয়ই। বেশ, এই না হলে আমার বউ। ও হ্যালো, আমি আপনার সাথে ম্যাচিং করে পরিনি, এত বেশি ভাব দেখার দরকার নেই। আচ্ছা তাহলে কালো শাড়ি কেন পরেছো? এই শাড়িটা আপনার মা পরতে বলেছিলেন, তাই পরেছি। আচ্ছা বুঝলাম, তাহলে নিজে থেকে এসব করতে চাইলি কেন? বাবাকে দিয়ে কেন করালে? বদলা নিতে। আপনি কি ভেবেছিলেন অন্যের সামনে মহান সাজতে গিয়ে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবেন? আপনাদের বড়লোকদের এই এক প্রবলেম, আপনারা ভাবেন আপনারা যা পারেন তা আর কেউ পারে না। সবকিছু বুঝি পাওয়ার দিয়েই করা যায়, অন্যায় করে পাওয়ার ব্যবহার করে সবকিছু ধামাচাপা দেওয়া যায়। কিন্তু আপনারা ভুল, অন্তত আমার সাথে এটা করে তো পার পাবেন না, এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। আপনি আমার চেনেন না মিস্টার জাংকুক, আপনাদের কিন্তু ওই গদি থেকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিতে পারি। হায়, এই না হলে আমার বউ। এবার উপরের দিকে চেয়ে বলল, উপরওয়ালা তুমি গ্রেট, কোনো জবাব নেই তোমার। মানে? মানে শোনো মি, তুমি আজ থেকে আমার, আমার মানে শুধুই আমার। এই জীবন জাঙ্কুক কাজ প্রতিজ্ঞা করছে, যতদিন নিঃশ্বাস চলবে ততদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রত্যেক মুহূর্তে তুমি আমার। তুমি আজ আমার নামে লিখিত হয়ে গেলে। না তোমায় আমাকে ছেড়ে যেতে দেব, আর না আমি তোমায় ছেড়ে যাব। তুমি শুধু আমার। সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে চেয়ে রইল তাদের দিকে। জাঙ্কুকের সেদিকে কোনো খেয়াল নেই, সে শুধু চেয়ে আছে তের দিকে, তের উত্তরের অপেক্ষা করছে। তে এদিক ওদিক চেয়ে ফিসফিস করে জাঙ্কুককে বলল, কি করছেন মিস্টার জাঙ্কুক? মাথা কি একেবারে গেছে আপনার? তা তোমার মতো এত সুন্দর বউজার, তার মাথা আর কতক্ষণ বা ঠিক থাকবে বলো? মানেটা কি? এই এতক্ষণ আগেও না আপনি আমায় দেখতে পারতেন না? ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, বউ বলে মানেন না, আর এখন বলছেন আমি আপনার বউ? আরে পাগলি, ওটা তো অতীত, আর আমি আবার অতীত মনে রাখি না বুঝছো? তখন কি বলেছিলাম আমার মনে নেই, এখন কি বলছি সেটা শোনো। তার মানে এখন যেগুলো বলেন সেগুলো কিছুক্ষণ পর আপনার মনে থাকবে না? আরে পাগলি, ভুলবো না। আসলে কি বলো তো, আমি অতীত মনে রাখি না, কিন্তু তুমি তো অতীত নও, তুমি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। তোমায় ভুলে গেলে আমার বংশধর হাসবে কিভাবে? মানে কি মুশকিল, সবার সামনে আমি এখন তোমাকে এর মানে বোঝাতে বসবো? এমনিতে আমার কোনো প্রবলেম নেই। চুপ করুন আপনি প্লিজ, নির্লজ্জ কোথাকার। সে তুমি আমার যা ইচ্ছে বলতে পারো, তোমায় তো বর মাই না আপনাকে নিজের বর বলে। ঠিক আছে, মানতে হবে না, বর বলে না মানো, হাজবেন্ড বলে তো মানো, ওতেই চলবে। দেখুন, মাথা খারাপ করবেন না কিন্তু আমার, একটা কথাও নাই। চুপচাপ দাঁড়িয়ে থাকুন, বউয়ের হুকুম শিরোধার্য। তে বিরক্ত হয়ে অন্যদিকে চলে গেল। তার শাড়ির আঁচল ধরে জাঙ্কুকও পিছু পিছু গেল। ওখানে উপস্থিত সবাই এসব দেখে মুসকে মুসকে হাসতে লাগলো। জিন বেজায় খুশি, অবশেষে বুঝি তার ছেলের সম্বিত ফিরে এলো। মিডিয়ার দৌলতে এই ঘটনাগুলো সবাই দেখতে পেল। অনুষ্ঠান শেষ হওয়ার পর, কি করছেন আপনি? হাত ছাড়ুন আমার। কি যে বলো না বউ তুমি, হাত কি ছাড়ার জন্য ধরেছি? দেখুন জীবন সাহেব, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না, কিন্তু আমার তো ভালো লাগে। এখন থেকে না, এই ভালো না লাগাগুলোকে অভ্যাসে বানিয়ে নাও, কারণ এবার থেকে রোজ তোমাকে এসব সহ্য করতে হবে। আমাকে এই ঘরে কেন নিয়ে এলেন? আমার ঘর এটা না, এখন থেকে এটাই তোমার ঘর, তোমাকে এখানেই থাকতে হবে। না থাকবো না, আমি চললাম আমার ঘরে। জাঙ্কুক তের হাত ধরে এক হ্যাঁচকা টান দিল। তে টান সামলাতে না পেরে জাঙ্কুকের উপর হুমড়ি খেয়ে পড়লো। দুজনে একসাথে বেডের উপর পড়ে গেল। ইস বউ, তুমি খাওয়া দাওয়া করো না? এমন বাঁশপাতার মতো হালকা কেন তোমার শরীর? শেষে লোকে বলবে জীবন জাঙ্কুক তার বউকে ঠিক মতো খেতে দেয় না। কাল থেকে তোমার সবকিছু আমি দেখবো। আই মিন তোমার খাওয়া দাওয়া, গোসল করা, ঘুমানো সবকিছুই আমি টাইম টেবিল করে দিব। সেগুলো মেনে চলে 1 সপ্তাহ পর দেখবে তোমার শরীর একদম ফিট হয়ে গেছে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি যেটা ভাবছো ওটাও কিন্তু আমি দেখবো। তে জাঙ্কুক বলে চিৎকার করে উঠল। পরের দিন সকাল গড়িয়ে দুপুর প্রায়। তে ঘেমে একাকার হয়ে গেছে। সে একটা কফি শপে এসেছে। কিছুক্ষণ পর ওয়েটার এলে তাকে 1 কাপ কফির অর্ডার দিল। কিছু সময় পর কফি শপ থেকে বাইরে বেরিয়ে এলো। এরই মধ্যে হঠাৎ কিছু লোক এসে তার পাশে এসে দাঁড়ালো, মাথায় একটা ছাতা তুলে ধরলো। তে কিছু বলার আগে বলে উঠল একজন, ম্যাম ভয় পাবেন না, আমাদের স্যার পাঠিয়েছে। স্যার? কিসের স্যার? কোন স্যার?
জাংকুক স্যার আমাদের পাঠিয়েছে। কার্ডগুলো ওকে নিয়ে গাড়িতে বসালো। একজন এসে এক গ্লাস ঠান্ডা জুস তার হাতে ধরিয়ে দিল। তে প্রতি পদে পদে অবাক হচ্ছে, সে বুঝতেই পারছে না এসব তার সাথে কি হচ্ছে। গাড়ি স্টার্ট হলো। তে তড়িঘড়ি করে বলে উঠল, গাড়ি স্টার্ট দিলেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? জাংকুক স্যার অর্ডার দিয়েছে আপনাকে যেন একা না ছাড়ি, আর এই রোদের মধ্যে আপনাকে বাইরে রাখতে উনি নিষেধ করেছেন। মানেটা কি এসবের? আমার এখানে কাজ আছে, নামান আমাকে। সাথে সাথে একটা গার্ড কল দিল জাংকুককে। জাংকুক সবে মাত্র মিটিং শেষ করেছে। সে ফোনটা কানে নিল। হ্যালো স্যার, ম্যাম বলেছে তাকে এখানে ছেড়ে দিতে। উনি বলছেন এখানে ওনার কাজ আছে, ফোনটা তোমার ম্যামের কাছে দাও। গার্ড ফোনটা তের কাছে দিল। তের ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোনটা নিয়ে কানের কাছে ধরতেই জাংকুক বলে উঠল, বউ, তোমার বাইরে কি কাজ আছে? কেন, আমার কোনো কাজ থাকতে পারে না? সব কিছুর কৈফিয়ত আপনাকে দিতে হবে? বউ, রিল্যাক্স। তোমাকে কৈফিয়ত দিতে কে বলেছে? কোনো কৈফিয়ত দিতে হবে না তোমায়। তবে তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি কি। তুমি না বললেও আমি জেনে যাব তোমার কোথায় কি কাজ আছে। কিন্তু এখন তোমার কোথাও যাওয়া হবে না। মানে এটা কি ধরনের ফাজলামো মিস্টার জাংকুক? এটা ফাজলামো নয় তো, এটা আমার তোমার প্রতি কেয়ার। দেখো বউ, তুমি আমার বউ, তোমার প্রতি সব রকম অধিকার আমার আছে। না নেই, আমি কখনোই আপনাকে সেই অধিকার দেইনি। শোনো পাগল মেয়ের কথা, আমাকে আবার অধিকার দেওয়া লাগে নাকি? আমি তো জোর করে আদায় করে নিব। আপনি আসলে একটা বিরক্তিকর। এখন কথা না বাড়িয়ে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ওদের সাথে চলে এসো তো। আমি যেন না শুনে তুমি তেরামো করেছো। শোনা বউ আবার। তে ফোনটা ছুঁড়ে ফেললো গাড়ির ভিতর। মুহূর্তে সেটা দ্বিখণ্ড হয়ে গেল। গার্ড বলে উঠল, ম্যাম, এটা কি করলেন? আমার ফোনটা কেন ভাঙলেন? আপনার শ্বশুর এমনি কিপটা, নতুন ফোন কেনার টাকা দিবে না কেন? উনি না দিলে তার কথায় আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ জোর করে, তার থেকে নিয়ে নেবে। তা অবশ্য মন্দ বলেননি। জাংকুক স্যার আমাদের বড় ভালো মানুষ, কোনো জিনিস চাওয়ার সাথে সাথেই দিয়ে দেয়। চুপ, আমি এখানে তোমাদের স্যারের গুণ কীর্তির কথা শুনতে বসিনি। একদম চুপ করে থাকো, আর একটা কথা বলবে না। তে মাথা চেপে বসে পড়লো। সে কোনো পাগলের পাল্লায় পড়লো। অপমানের প্রতিশোধ নিতে এসে শেষমেশ কিনা নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। কি দরকার ছিল তোরতে যে এই সাইকোটার কাছে আসার? এবার বস ঠেলা। খাবার টেবিলে জাংকুকের বাবা বলে উঠল, লিজা এই বাড়িতে কিছুদিন থাকবে। ওর বাবা দেশের বাইরে গেছে কিছুদিনের জন্য। এই কথা শুনে জিন বিরক্ত হলো, কিছু বলল না। এইদিকে জাংকুক খাবার শেষ করে রুমে ঢুকিয়ে দেখলো তে রুমে নেই। সে ওয়াশরুম বেলকনি সব চেক করলো, না, সে এখানে নেই। জাংকুক বাইরে বের হলো। তার রুমের পাশের রুমে ওকে দিতে দেখলো তে বেডের উপর বসে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। সে রুমে ঢুকিয়ে তের হাত থেকে বইটা কেড়ে নিল। এটা কি ধরনের ফাজলামো? ফাজলামো কেন হবে? আমার হাত থেকে বইটা কেন নিলেন? তুমি এই রুমে কি করছো? এটা আমার রুম। আমি এই রুমে থাকবো না তো কোথায় থাকবো? আমার রুমে থাকবে। এখন থেকে ওটাই তোমার রুম। তে দাঁতে দাঁত চেপে বলল, এটা আমার রুম, আর আমি এই রুমেই থাকবো। তুমি বড় জেদি বউ। আচ্ছা বেশ, নিজে থেকে না গেলে তোমাকে তো জোর করে নিতেই হবে। জাংকুক চিৎকার করে বাড়ির কাজের লোকদের বলে উঠল, এই রুমে তোমাদের ম্যামের যত ড্রেস আছে সেগুলো আমার রুমে দিয়ে এসো। তারপর এটাকে তালাবদ্ধ করে দাও, তোমাদের ম্যাম যেন আর খুলতে না পারে। কথাটা বলে জাংকুক এগিয়ে এসে তেকে করে তুলে নিল। তে তো হতভম্ব হয়ে চেয়ে রইল তার দিকে। করছেন কি সব? জেদি বউয়ের জেদ ভাঙছে। জাংকুক তেকে নিয়ে বেরিয়ে তার রুমে চলে এলো। তাকে বেডের উপর রেখে বলল, শোনো বউ, আমার সাথে জেদ করে বিশেষ সুবিধা হবে না। তুমি বরং এগুলো বাকিদের দেখাও কেমন? তে দু গালে হাত রেখে খুব শান্তিপূর্ণ কপালে একটা চুমু এঁকে দিল। জাংকুক মুচকি হেসে বলল, তুমি চাও বা না চাও, তুমি তো আমারই, শুধুই আমার। জাংকুক রুম থেকে বেরিয়ে যেতে যেতে মাথা চেপে ধরে বসে পড়ল। এই সে কোন পাগলের পাল্লায় পড়লো? কি হবে এখন? সব কেমন উল্টা হয়ে যাচ্ছে। সে তো এসব চায়নি। তার এখানে আসার উদ্দেশ্য এটা নয়। যেভাবেই হোক লোকটার থেকে দূরে দূরে থাকতে হবে। এই পাগলামি বাড়তি দিলে হিতে বিপরীত হতে পারে। পরের দিন শান্তা তের কাছে একটা ড্রেস নিয়ে আসলো। ম্যাম, ড্রেসটা পরে রেডি হয়ে নিন। জাংকুক স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে। নিয়ে যেতে বলেছে মানে? কোথায় নিয়ে যেতে বলেছে? এটা তো গেলে দেখতে পাবেন। প্লিজ দ্রুত রেডি হয়ে নিন। সবার চোরাচুরিতে তে একটা অফ হোয়াইট রঙের ড্রেস নিয়ে উপরে উঠে গেল। 25 মিনিট পর তে রেডি হয়ে নিচে এলো। শান্তা তাকে নিয়ে গাড়িতে ওঠালো।
কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো জাংকুকের অফিসের বাইরে। শান্তা নিচে নেমে জাংকুকের কাছে ফোন দিল। 5 মিনিটের মধ্যে জাংকুক এসে উপস্থিত হলো সেখানে। জাংকুক গাড়িতে উঠে তের পাশে বসে পড়লো। তে সরে যাওয়ার চেষ্টা করতেই জাংকুক তার হাত চেপে ধরলো। সে চেষ্টা করেও জাংকুকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলো না। জাংকুক তের ছটফটানি দেখে মুচকি হাসতে লাগলো। কি হচ্ছে সব? ছাড়ুন আমার হাত। ও, ছাড়ারই যদি হয় তবে তোমায় ধরলাম কেন বউ? আপনি কিন্তু দিন দিন একটা লাগামহীন বাদর হয়ে উঠছেন। এটা তো সবে শুরু। তোমার কি আমাকে দেখে মনে হয় আমি এই অল্পতেই থেমে যাব? ইডিয়ট। জানি, নতুন কিছু বলো। আমরা কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান্নামে। আমি যাব না জাহান্নামে, আপনি একাই যান। কেন? এটা তো ঠিক কথা নয়। আমি তোমার বর। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তোমার সেখানেই দিতে হবে বর মাই ফুট। আমি মানি না আপনাকে আমার বর হিসাবে। ছাড়ুন আমাকে। জাংকুক তেকে নিজের আরো কাছে টেনে নিল। কানের কাছে একটা ছোট্ট কামড় দিতেই চমকে উঠতে তার শরীরে জুড়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। জাংকুক তের কানে কানে বলল, তোমাকে মানতে কে বলেছে? আমি তো মানি তুমি আমার বউ, তুমি আমার। আমার মানে শুধু আমার। আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভেবো না, আমি খুন করে ফেলবো। জাংকুকের হাতের বাঁধন হালকা হলো। তে দ্রুত নিজেকে সরিয়ে দূরে গিয়ে বসলো। জাংকুক আর কিছু বললো না, শুধু মুখ টিপে হাসলো। জাংকুকের গাড়ি এসে থামলো একটা বড় বাড়ির সামনে। এখন সন্ধ্যা ছুঁই ছুঁই, চারপাশে অন্ধকার হয়ে আসছে। বাড়িটা শহর থেকে কিছুটা দূরে, ফাঁকা জায়গায়, সব সময় লোকজন থাকে না এখানে। বাড়িটা আজ বেশি সুন্দর করে সাজানো হয়েছে। পুরো বাড়ি জুড়ে লাইট দিয়ে ঘেরা। প্রবেশদ্বার ফুলে ফুলে ছেয়ে আছে। জাংকুক গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দিল তের জন্য। তে একবার জাংকুকের দিকে চেয়ে থাকে, সম্পূর্ণ উপেক্ষা করে নিচে নেমে গেল। জাংকুক রাগলো না, মুচকি এসে বলল, গুড। এই না হলে জীবন জাংকুকের ওয়াইফ। দুজনে বাড়িতে ঢোকার সম্মুখে দাঁড়িয়ে পড়লো। তে কৌতূহলী দৃষ্টিতে এদিক ওদিক দেখছে। জাংকুক ড্রাইভারকে নির্দেশ দিল সেখান থেকে যাওয়ার জন্য। ড্রাইভার চলে যেতেই জাংকুক ভেতরে ঢুকে ওয়েলকাম করলো তেকে। তে আস্তে আস্তে ভেতরে পা বাড়ালো। চারপাশটা বেশ সুন্দর করে সাজানো। গেট দিয়ে ঢুকে বাগান পেরিয়ে সুইমিং পুল, পাশ দিয়ে হেঁটে গেলে মূল দরজা। সুইমিং পুলের আশেপাশে অসংখ্য লাইট। তে ভীষণ অবাক হলো, এখানে এত সুন্দর করে সাজানো কেন? আর তাকে বা এখানে কেন নিয়ে এসেছে জাংকুক? প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো তার মস্তিষ্কে। জাংকুক তাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। দোতলা বাড়িটার নিচের তলায় পুরোটা জুড়ে ফুল জড়িয়ে রাখা। তে সেই ফুলের উপর দিয়ে হেঁটে গেল। কিছু মুহূর্তের জন্য সে ভুলে গেল সবকিছু। তার যেন মনে হলো সে কোনো অন্য জগতে ঢুকে গেছে। নিজেকে কেমন যেন রাজকন্যা মনে হলো। ঠোঁটের কোণে দেখা দিল এক চিলতে হাসির রেখা। জাংকুক দেখলো তার পা যেন ওখানেই থেমে গেল। দৃষ্টি স্থির হয়ে আছে তের দিকে। এই হাসিটা দেখার জন্যই তো তার এত কষ্ট করা। হাসলে বুঝি কাউকে এত সুন্দর দেখায়। তে হাঁটতে হাঁটতে থেমে গেল। হঠাৎ তার সামনে হাঁটু গেড়ে বসে আছে জাংকুক। মুহূর্তে তার হাসিটুকু মুছে গেল। দেখা দিল কৌতূহল আর বিরক্তি। সে ভুরু কুঁচকে চেয়ে রইল সামনের মানুষটার দিকে। আমি এত ফর্মালিটি করতে পারি না, সোজাসুজি বলে দিচ্ছি ভালোবাসি তোমায়। এখন আবার এটা বলো না যে তুমি আমায় ভালোবাসো না। যদিও তাতে আমার কিছু আসে যায় না। আমি তোমায় ভালোবাসি, এটাই যথেষ্ট। তে কোনো উত্তর না দেয় জাংকুক আবারও বলে উঠল, কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? সব তো আপনি একাই বলছেন। আচ্ছা বেশ, এবার তুমি বলো, আমি শুনছি। তার আগে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। কিসের প্রপোজাল? এই যে আমি তোমায় প্রপোজ করলাম, অ্যাকসেপ্ট করো জলদি। তে একটু দম নিল, তারপর বলতে শুরু করলো, দেখুন মিস্টার জাংকুক, আপনার সাথে আমার বিয়েটা নিহাতি একটা দুর্ঘটনা মাত্র। এখানে আপনি বা আমি কারোরই কোনো দোষ ছিল না। হ্যাঁ, যদি নিতান্তই দোষ দিতে হয় তবে সেটা আমার কপালের দোষ ছিল। যাই হোক, আমার আপনার বাসায় আসাটাও একটা দুর্ঘটনা বলতে পারেন। আমি এখানে এসেছিলাম ঠিকই, তবে সেটা আপনার বউ হতে নয়। আমি জেদের বসে আপনাকে শাস্তি দিতে এটা করেছি। আপনি বিয়ে করে আমায় রেখে আসার পর জানেন আমাকে কি কি সহ্য করতে হয়েছে? কত বাজে কথা সহ্য করেছি আমি আর আমার পরিবার। আমি একটা সাধারণ ঘরের অতি সাধারণ একজন মেয়ে। আপনার মতো বড়লোক ছেলের বউ হওয়ার মতো এত দুঃসাহসিক স্বপ্ন আমি দেখি না। আপনি যদি সেদিন আমায় নিয়ে আসতেন তবে এত কিছু হতোই না। তখন লিগালি ডিভোর্সও হয়ে যেত, সব সমস্যা মিটে যেত। কিন্তু আপনি এটা এতদূর নিয়ে এলেন। আপনার এই পাগলামো, এই ভালোবাসা কোনোটাই সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। দেখুন, আমি আপনার বাবাকে কথা দিয়েছি 4 মাস পরে আমি আপনাকে ডিভোর্স দিয়ে বরাবরের মতো এখান থেকে চলে যাব। আর আমি আমার কথার খেলাপ করি না। আপনি প্লিজ আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আমার উপর যখন তখন অধিকার দেখাবেন না।
আর আমার জন্য এই পাগলামি করাটা বন্ধ করুন। জাঙ্কুক গম্ভীর মুখে উঠে দাঁড়ালো, তারপর ধীর গলায় বলল, আচ্ছা বেশ, করবো না পাগলামো। তোমার ইচ্ছা ছাড়া আমি তোমায় স্পর্শ করবো না, তুমি না চাইলে তোমার সামনেও আর আসবো না আমি। তে স্বস্তির নিঃশ্বাস নিল। অবশেষে তাকে বোঝাতে পারলো সে, কিন্তু পরক্ষণে জাঙ্কুক আবার বলে উঠল, কি ভাবছো আমি এসব বলবো? সিরিয়াসলি? আরে আমি জীবন জাঙ্কুক, একবার যে জিনিসটা পছন্দ করে ফেলি সেটা আমি নিজের করেই ছাড়ি। আমাকে চিনলে না এখনো বোকা মেয়ে? তোমাকে বলেছি না তুমি আমার, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমায় আমি আজকেও ছাড়বো না, কালকেও না, যতক্ষণ বেঁচে আছি তোমাকে আমার থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তে স্তব্ধ হয়ে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হাসতে হাসতে বলল, আমাকে দেখে কি তোমার বাধ্য ছেলে মনে হয়? যে যা বলবে তাই শুনবো। তে হতভম্ব, কথা বলার ভাষাই নেই তার এতক্ষণ ধরে। তবে কাকে কি বোঝালো সে? এত কিছু বললো তাকে, তবু বোঝাতে পারলো না। তে থেমে থেমে বলল, মানে আপনি আপনার পাগলামি থামাবেন না? এভাবে চলবেন ঠিক করেছেন? পাগলামো বন্ধ করতেই পারি যদি তুমি আমার কথা শোনো। কি কথা? আপনার কোন কথা শুনলে আপনি এই পাগলামি বন্ধ করবেন? আমাকে ছেড়ে যাওয়ার, ডিভোর্স দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। অবশ্য তুমি যেতে চাইলেও আমি যেতে দিব না। তবে তুমি যদি নিজে থেকেই আমার কাছে থেকে যাও, তবে তোমায় আটকানোর জন্য যে পাগলামি করছি সেটা আর করব না। এটা সম্ভব নয়। আচ্ছা বেশ, তুমি যখন আমার কথা শুনবেই না, তখন আমিও আমার যেটা ইচ্ছে সেটাই করব। তুই একটা দীর্ঘশ্বাস ফেলল। গাধার সাথে তর্ক করা আর এই লোককে বোঝানো একই কথা। জাঙ্কুক আবার এগিয়ে এসে তেকে করে তুলে নিল। তে ভীষণ অবাক হয়ে চাইল জাঙ্কুকের দিকে। বিয়ের পর আমাদের বাসরটা হয়নি ঠিক করে, আজকে ভাবছি অসম্পূর্ণ কাজটা সেরেই ফেলবো। কি বলো? তে জাঙ্কুকের কথা শুনে ঢুক গিলল। তাকে বিশ্বাস নেই, মুখে যা বলে সেটাই করে। তে এবার পা ছুটতে থাকলো, চিৎকার করতে লাগলো জাঙ্কুকের উপর, কিন্তু তাতেও কোনো ভাবান্তর দেখা গেল না। নামানামায় কি করছেন? কি করছি বুঝতে পারছো না? বাসর করার প্রিপারেশন নিচ্ছি। কি সব আজে বাজে কথা বলছেন নামানামায়, নইলে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে শুনি? আমিও দেখতে চাই কি খারাপ হতে পারো, দেখাও। তে ছটফট করতে লাগলো। জাঙ্কুক ওকে নিয়ে উপরে একটা রুমে নিয়ে শুয়ে দিল। তের ভয়ে গলা শুকিয়ে গেল। জাঙ্কুক ওকে শুয়ে রেখে দরজা আটকে দিল। তের যেন হাত পা ঠান্ডা হয়ে এলো। কি করবে সে এখন? জাঙ্কুক যদি সত্যি সত্যি তার সাথে কিছু করে, এখান থেকে পালানোরও কোনো উপায় নেই। কিভাবে বের হবে এখান থেকে? আর বাইরেই বা পোষাবে কিভাবে? সে তো কিছু চিনেই না এখানে। আশেপাশে জঙ্গলে ঘেরা। তে যেন কোনো দিশা খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। তে পিছিয়ে যেতে লাগলো। জাঙ্কুক তের পাশে বসে ওর হাত দুটো চেপে ধরলো বেডের সাথে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলো। জাঙ্কুক তার দিকে এক নজরে চেয়ে আছে, যেন সে তেকে দেখে চোখে তৃষ্ণা মেটাচ্ছে। কিছুক্ষণ পর সে ঢপ করে তের উপর পড়ে গেল। তেকে আঁকড়ে ধরল সে। তে যেন শির দ্বারা বেয়ে স্রোত বয়ে গেল। জাঙ্কুক তের বক্ষ পিঞ্জিরায় নিজের ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে উঠল, উফ বউ, নড়াচড়া করো না তো এত, আমাকে ঘুমাতে দাও। তে শান্ত হলো। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক ঘুমিয়ে পড়ল। তে ওকে নিজের উপর থেকে সরিয়ে দিতে গিয়েও থেমে গেল। জাঙ্কুকের মাথা তের বক্ষ পিঞ্জিরার উপর। সে অগরে ঘুমোচ্ছে। কেমন নিষ্পাপ লাগছে তাকে, কে বলবে? জেগে থাকলে এই লোকটা এত পাগলামো করে। তে যে কখন তাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো সে নিজেও টের পেল না। তের যখন ঘুম ভাঙলো তখন দেখলো জাঙ্কুক এখনো তার উপর শুয়ে আছে। তে নড়াচড়া করতে জাঙ্কুক বলে উঠল, কি হলো? বাদরের মতো এমন লাফাচ্ছ কেন? আপনি জেগে আছেন? ঘুম তো ভেঙে গেছে 1 ঘন্টা আগেই। কি তার মানে এতক্ষণ ধরে এমনি শুয়েছিলেন? উঠুন আমার উপর থেকে, একটু পরে, পরে নয় এক্ষুনি। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে শুয়ে দিল। জাঙ্কুক চোখ মুছতে মুছতে উঠে বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। আমি বাসায় যাব একটু পরে। না, আমি এক্ষুনি বাসায় যাব। বাচ্চাদের মতো জেদ করা বন্ধ করো। একটু পরে খাবার দাবার খেয়ে আমরা চলে যাব। অতঃপর তে বাধ্য হলো, কারণ সে একা একা কিছুই চেনে না, কিভাবে যাবে বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরতেই তারা মুখোমুখি হলো আরেমের। আরেম হুঙ্কর দিয়ে উঠল, দাঁড়াও ওখানে। দুজনেই দাঁড়ালো। জাঙ্কুক স্বাভাবিক, কিন্তু তে মনে মনে বেশ ভয় পেল। কোথায় ছিলে সারা রাত? এটা জেনে তুমি কি করবে? বাবার মুখে মুখে তর্ক করছো? তুমি ভুলে যাচ্ছ আমি এখন বিবাহিত। আমি আমার বউকে নিয়ে কোথায় গিয়েছিলাম সেই কৈফিয়ত কি এখন সবাইকে দিতে হবে? সবাইকে না দিলেও আমাকে দিতে হবে। বলো কোথায় ছিলে? আমাদের বাংলো বাড়িতে। ওখানে কি করছিলে ওটাও বলতে হবে? কি নাকি বলো না বাবা, আমার তো লজ্জা শরম আছে নাকি? তোমার আবার লজ্জা শরমও আছে? আমি তো জানতাম না।
কি করছিলে ওখানে সারা রাত বলো? শুনবে? আচ্ছা শোনো তবে, আমাদের বিয়ের পর তো বাসর হয়নি, তাই আমি ওকে নিয়ে গিয়েছিলাম সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে। জাঙ্কুকের সোজা সাপটা উত্তর শুনে বিষম খেলো আরেম। তের যেন লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। জাঙ্কুকের চাচা তড়িঘড়ি করে জাঙ্কুকের কাছে এসে বললেন, বাবা আমার একটু তো লজ্জা শরম কর, বাবা কাকার সামনে এসব কি বলছিস? আমি কি নিজে থেকে বলতে চেয়েছি? তোমার ভাই তো জিজ্ঞাসা করলো। যাই হোক, আমরা ভীষণ টায়ার্ড, রেস্ট নিতে হবে। বউ, রুমে চলো। তের হাত ধরে রুমে নিয়ে গেল জাঙ্কুক। আরেম ছেলের বেপরোয়া আর নির্লজ্জতা দেখে ভীষণ অবাক। এটা কি তার ছেলে? জাঙ্কুক তেকে নিজের রুমে নিয়ে আসার পর, আপনি তখন সবার সামনে ওসব কেন বললেন? কি বললাম? এই যে আমরা কালকে বাসর, আমার বলতেও লজ্জা করছে। বারে, সত্যিই তো বলেছি। আপনি না ভীষণ নির্লজ্জ। দেখুন মিস্টার জাঙ্কুক, আপনি এক্ষুনি নিচে গিয়ে সবাইকে বলবেন যে আমাদের মাঝে কিচ্ছু হয়নি কাল রাতে। বলতে পারি যদি তুমি। জাঙ্কুক তার হাত দিয়ে গালে ইশারা করে বলল, এখানে একটা চুমু খাওয়া আগে, তারপর ভেবে দেখবো বলা যায় কিনা। ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলছি না, তবে দেখো হলো মহা ফাসাদে। সে এবার কিভাবে সামলাবে সব? আরেমকে কি বলবে সে? সে যে তাকে কথা দিয়েছে জাঙ্কুকের উপর কোনো অধিকার দেখাবে না, জাঙ্কুকের বউ হওয়ার চেষ্টা করবে না। কিন্তু এবার তে কিছুক্ষণ চুপ করে বলে উঠল, ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আপনাকেও নিচে গিয়ে সবাইকে, স্পেশালি আপনার বাবাকে সব বুঝিয়ে বলতে হবে, ক্লিয়ার করে দিতে হবে যে আমাদের মাঝে কার হাতে কিছুই হয়নি। তারা যা ভাবছে সম্পূর্ণ ভুল ভাবছে। আচ্ছা বেশ, ভেবে দেখবো, আগে তুমি তোমার কথা রাখো। তারপর তে কাপা কাপা পায়ে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তে তার সামনে গিয়ে দাঁড়িয়ে টুক করে জাঙ্কুকের গালে চুমু দিয়ে পিছিয়ে গেল। লজ্জায় চোখ বন্ধ করে নিল সে। জাঙ্কুক হেসে বলল, বউ, লজ্জা পেলে তোমার কিন্তু বেশ মিষ্টি লাগে। পরের দিন তে রান্নাঘরে কাজ করছিল। হঠাৎই জাঙ্কুক পেছন থেকে এসে তেকে জড়িয়ে ধরলো। আচমকা এমন স্পর্শে তের শরীর কেঁপে উঠল। বেখেয়ালি ভাবে ছুরিটা গেঁথে বসলো তের হাতে। তে ব্যথা আর্তনাদ করে উঠতেই জাঙ্কুক তেকে তার দিকে ঘোরালো। দেখলো তের হাতে একটু কেটে গেছে। বাসায় এত কাজের লোক থাকতে তুমি কেন এখানে এলে? বলি তেকে নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দেয়। তারপর ফার্স্ট এড বক্স এনে তের হাত ব্যান্ডেজ করে দেয়। তে শুধু চুপটি করে বাচ্চাদের মতো বসে আছে, সে কিচ্ছু বলল না। তে উঠে রান্নাঘরে পা দিতেই যাবে, এর আগে জাঙ্কুক তেকে কোলে তুলে নিল। একি, আপনি আমাকে কোলে নিলেন কেন? তোমাকে আর রান্নাঘরে যেতে দিব না, চলো রুমে চলো। এখানে আসতে কে বলেছে তোমাকে? এরই মধ্যে সেখানে হাজির হলো জাঙ্কুকের মা আর চাচি। তারা তে আর জাঙ্কুকের এমন অবস্থা দেখে মিটিমিটি হাসতে লাগলো। তে লজ্জা পেয়ে জাঙ্কুকের হাতে কামড় বসিয়ে নিজের রুমে ছুটে গেল। দেহাব ঠাট্টা স্বরে বলে উঠল, আজ থেকে তোমার বউকে আমরা মাথায় করে রাখবো, কেমন? মাটিতেও পা ফেলতে দেবো না। যদি আবার ব্যথা পায়? কি ব্যাপার বলো তো, তোমরা এভাবে হাসছো কেন? তুই বুঝতে পারছিস না? না, এখানে হাসার মতো কি ঘটলো? ওরে গাধা, তোর কাজকর্মে তোর বউ লজ্জা পেয়েছে, লজ্জায় দৌড়ে রুমে চলে গেছে। কিন্তু লজ্জা পাওয়ার মতো কি বা ঘটলো? আজব তো, তোমরা মেয়েরা না কখন কোন কথায় খুশি হও, কোন কথায় লজ্জা পাও, আবার হুট করে কোন কথায় রেগে যাও তা বোঝা মুশকিল। এসব বুঝতে শেখ, নইলে বউয়ের মতিগতি বুঝতে পারবি না। ওসব বুঝে আমার কাজ নেই। আমার ব্যাস একটাই কথা, আমার তাকে ভালো লাগে মানে তাকে আমার কাছে থাকতে হবে। সে নিজ ইচ্ছে থাকলে ভালো, নইলে আটকে রাখার জন্য অনেক উপায় আছে আমার কাছে। জাঙ্কুক রুমে আসতে তে ক্ষিপ্ত গলায় বলল, আপনার সমস্যাটা কি? আপনি কি চাইছেন? আপনি কি বুঝতে পারছেন না? আমি চাই না এই সম্পর্কটা হোক। কাইন্ডলি তুমি আমায় একটু এক্সপ্লেন করবে প্লিজ? আমাদের পরিবেশ পরিস্থিতি টোটালি ডিফারেন্ট, এটা সম্ভব নয়। বোঝার চেষ্টা করুন প্লিজ। তুমি কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে পারলে না বউ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও। তুমি বলছো আমাদের মাঝে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়, তাহলে কেন এসেছিলে এখানে আমার বউ হওয়ার দাবি নিয়ে? আমি এখানে সংসার করার মনোভাব নিয়ে কখনোই আসিনি। আমি শুধু এখানে এসেছিলাম আপনাকে শাস্তি দিতে। যাই হোক, আপনার বিয়ে তো অলরেডি ঠিক হয়ে আছে। আমি তো মাঝখানে ঢুকে পড়লাম। এই যে আপনাকে ভালোবাসে, আর আমি এভাবে কারো থেকে তার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে পারি না। আমাদের স্ট্যাটাস ম্যাচ করে না। স্টপ ইট। এমন লজিকলেস কথাবার্তা বন্ধ করো। কে কি ভাবলো না ভাবলো তা ভেবে তোমার কি কাজ? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার সাথে থাকবে, ব্যাস। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। কিন্তু চুপ, বলেছি না এটা নিয়ে তোমার মুখ থেকে আমি আর কথা শুনতে চাই না। যেটা বললাম সেটা করো। তে বিরক্ত হলো, কিন্তু সে কিছু বলল না। পরের দিন সকালে তের ঘুম ভাঙলো ফোনের আওয়াজে।
কল ধরতে শুনতে পেল বাবা মায়ের কণ্ঠ। মা তুই কোথায়? এদিকে তো ভীষণ বড় ঝামেলা হয়ে গেছে। এদিকে জামাই এসে কি করছে দেখ। জামাইয়ের মাথা খারাপ হয়ে গেছে মারে। মানে উনি আবার কি করেছে? আর উনি গ্রামে গেলেন কখন? সাত সকালে তোর মায়ের ঘুম ভাঙলো দরজা ধাক্কানোর আওয়াজে। তোর মা উঠে দেখে জামাই এসেছে। আমিও গিয়ে দাঁড়ালাম সেখানে। তোর মা তো ব্যস্ত হয়ে পড়লো, নতুন জামাই আদর আপ্যায়ন করবে কিভাবে, কি খাওয়াবে, কখন সব ব্যবস্থা করবে সেই চিন্তায়। জামাই ভেতরে ঢুকেই প্রশ্ন করলো, কারা বিরক্ত করেছে আপনাদের? আমি তো বুঝতে পারলাম না তার কথা। তোর মা আর আমি একে অপরের মুখের দিকে চাইলাম। কি বলছে সে? বিরক্ত করবে কি আমাদের? আমাদের বিয়ের পর আমার বউ যখন এখানে ছিল তখন কারা আপনাদের বাজে কথা বলেছে? আমার বউকে আজে বাজে কথা বলেছে কারা, বলুন আমাকে। এতক্ষণে বুঝতে পারলাম তার কথার অর্থ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন বাবা হঠাৎ এই প্রশ্ন করছো? কিছু কি হয়েছে? যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলুন। কে কে আপনাদের বিরক্ত করেছে, বাজে কথা বলেছে, তাদের নামটা বলুন শুধু একবার। তোর মা ভয়ে ভয়ে বলল তাকে তাদের বাড়িও চিনিয়ে দিল। তারপর জামাই কয়েকজনকে আদেশ দিল তাদের বাড়িঘর ভেঙে দিতে। তারা এখন সেটাই করছে। তুই ওকে আটকা মা। বাবার কথা শুনে তের মাথায় বাজ ভেঙে পড়লো। তে দ্রুত রেডি হয়ে বাইরে বের হতে যাবে। এর আগেই জিন প্রশ্ন করলো, কিরে মা এই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? তোমার ছেলের মাথা ঠান্ডা করতে। তোমার ছেলের কীর্তিকলাপের কি শেষ আছে? ওইদিকে আবার ভাঙচুর শুরু করেছে, দেখি গিয়ে তাকে সামলাতে পারে কিনা। এই লোকটার জন্য একদিন আমাকে নির্ঘাত পাবনার হাসপাতালে ভর্তি হতে হবে। বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল তে। জিন দীর্ঘ শ্বাস ফেলে আনমনে বলে উঠল, তাহলে বোস এতগুলো বছর আমি কিভাবে হাফ মেন্টাল বাপ বেটাকে সামনে এসেছি। তিনি রান্নাঘরে ঢুকে গেলেন। তে দুপুরের শেষ দিকে গিয়ে পৌঁছলো বাড়িতে। জাঙ্কুক তখনও খ্যাপাটে হয়ে আছে। গার্ডরা এক একজনের ঘরে জিনিসপত্র বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তে দৌড়ে গেল জাঙ্কুকের কাছে। বউ তুমি এখানে? আসার আগে আমায় জানাবে না একবার? তোমায় আনতে লোক পাঠাতাম, কষ্ট হয়েছে আসতে, কোনো প্রবলেম হয়নি তো? কি করছেন এসব? বন্ধ করুন এক্ষুনি। ব্যাস তের মুখ থেকে কথা বের হতেই জাঙ্কুক গার্ডদের আদেশ দিল সব বন্ধ করতে। তারা ভাঙচুর বন্ধ করে দিল। জাঙ্কুকের পিছনে এসে দাঁড়ালো। এসবের মানে কি মিস্টার জাঙ্কুক? আমি বাদে যে তোমায় জ্বালাতন করবে তাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো আমি। এটা তো কিছুই না, আমি এর থেকেও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। জাঙ্কুক এখন তেদের বাসার মধ্যেই বসে আছে। জাঙ্কুক বাচ্চাদের মতো মুখ করে বসে আছে। সামনে বসে আছে তে। আপনি কি কখনো শুধরাবেন না? জাঙ্কুক দাঁত কেলিয়ে হেসে বলল, শুধরানোর দায়িত্ব যদি তুমি নাও তবে শুধরাতে পারি। সময় নেই। সময় নেই মানে? কেন সময় নেই? আমাদের ডিভোর্সের আর 1 মাস বাকি আছে, সেটা নিশ্চয়ই মনে আছে আপনার। ডিভোর্সের কথা শুনেই জাঙ্কুকের চোখ মুখ শক্ত হয়ে এলো। সে খপ করে তের হাত চেপে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে ফুসফুস করে বলল, ডিভোর্স? কে দেবে তোমার ডিভোর্স? আমার হাত থেকে এই জন্মে মুক্তির আশা করো না মেয়ে। আমার কথাগুলো কি তোমার মজা মনে হয়েছে এতদিন? শুনে রাখো, তুমি আজকেও জীবন জাঙ্কুকের ওয়াইফ, কালকেও পরশু সব সময় থাকবে। তোমার নামের সাথে এই ডাক কখনোই মুছবে না। তে চুপ করে শুনে গেল। তার ঠোঁট কাঁপছে। জাঙ্কুক সেটা লক্ষ্য করলো আর কন্ট্রোল করতে না পেরে নিজের উষ্ঠ জোড়া গুঁজে দিল তের উষ্টের ফাঁকে। তে ঘাবড়ে গেল বেশ। তে প্রথমে সরাতে চাইলো, সরাতে পারলো না জাঙ্কুককে। অবশেষে শান্ত হয়ে গেল। জাঙ্কুক অধর সুধা পান করে সে একটু দূরে গেল। জাঙ্কুক প্লিজ বোঝার চেষ্টা। বাকি কথা আর বলতে পারলো না। তার আগেই জাঙ্কুক আবারও দখল করে নিল তের উষ্ঠ জোড়া। আস্তে আস্তে সেও সায় দিতে লাগলো জাঙ্কুকের সাথে। তে না চাইতেও জাঙ্কুককে ভালোবেসে ফেলেছিল। আস্তে আস্তে দুজনের নিঃশ্বাস ভারী হয়ে এলো। অবশেষে অসম্পূর্ণ বাসরটি পূর্ণতা পেল। অবশেষে পূর্ণতা পেল তেকুকের ভালোবাসা। অতপর রাতেই জাঙ্কুক তেকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসলো। এসে দেখলো লিজা নেই। লিজা তার নিজের বাড়িতে চলে গেছে। সে এতদিন তে আর জাঙ্কুকের সবকিছু লক্ষ্য করেছে। তার পক্ষে এখানে থাকা আর সম্ভব নয়। সে বুঝতে পেরেছে জোর করে জাঙ্কুককে সে কখনোই পাবে না। জাঙ্কুকের বাবা বুঝতে পারেন তার ছেলে তের জন্য কতটা পাগল। তাই সেও আর বাড়াবাড়ি করেনি। তার ছেলেকে তার ছেলের মতো থাকতে দেওয়া হলো। তেকে মেনে নিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই।